দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে। কেমন কাটলো জুলাই অভ্যুত্থানের ১ বছর? আজ ঘোষণা করা হলো জুলাই ঘোষণাপত্র। কি আছে এই ঘোষণাপত্রে? এছাড়াও নানা আয়োজন ছিল আজ ঢাকার বিভিন্ন জায়গায়। এছাড়াও রাজনীতির সমসাময়িক নানা বিষয় নিয়ে প্রথম আলোর এই আয়োজনে আজকে আপনাদের সঙ্গে আলোচনার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় জুলাই অভ্যুত্থানের ১ বছর, প্রত্যাশা ও প্রাপ্তি। জুলাই অভ্যুত্থানের ১ বছর নিয়ে আমরা আজকের আলোচনার জন্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে। জোনায়েদ সাকি, আপনাকে স্বাগত। ঠিক ১ বছর আগের কথা বলব, ৫ই আগস্ট সেদিন। এই দিন থেকে আজ পর্যন্ত ১ বছরে নানা পরিবর্তন, নানা আলোচনা হলো। আমরা আজকে একটু ফিরে যেতে চাই ওই দিনটায় প্রথমেই। যে শেখ হাসিনার পদত্যাগের কথা যখন সেনাবাহিনীর প্রধান গণমাধ্যমে বললেন, তারপরে আমরা এক ধরনের তৎপরতা দেখলাম যে নতুন সরকার কিভাবে হবে বা তার পরবর্তী বিষয়গুলো। তখন আপনাকে আমি গণমাধ্যমে দেখেছি। আরো অনেকগুলো দল সভাকে নিয়ে এসেছে। ঠিক ওই সময়টা বলবেন? ওই সময়টা একটু স্মৃতিচারণ করে জানতে চাই। ১ম কে আপনাকে ফোন করেছিল? তারপরে ঠিক কিভাবে? ধন্যবাদ আপনাকে। প্রথম আলোকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যারা দেখছেন সবাইকে সালাম, শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আপনার অনুষ্ঠানের সময়সীমা যা, তাতে পুরো লম্বা করব না। জি। সকাল থেকেই তো আমাদের উদ্বেগ ছিল যে এই যে মানুষের নামার যে জায়গাটা, সেটা কতটা কিভাবে হবে। কিন্তু কিছু সময় গড়াচ্ছে আর আমরা শুনতে পাচ্ছি ঢাকার বিভিন্ন দিক থেকে মানে হাজার হাজার লক্ষ মানুষের যাত্রা এবং তারা ঢুকছেন। এক অভূতপূর্ব দৃশ্য বলেন, অভূতপূর্ব ঘটনা। এবং আমরা সবাই যে জায়গায় আমরা আসলাম যে এটা এই সরকার আর কোনোভাবেই থাকতে পারছে না। সম্ভবত মানে দুপুর ১২টার দিকে আমরা দেখলাম টেলিভিশন স্ক্রলে যে সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে যে ২টার সময় সেনাপ্রধান বক্তব্য রাখবেন, সে পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। জি। এটা দেখার পরেই আমার সাথে যে যারা ছিলেন তাদেরকে আমি বললাম যে তার মানে ঘটনা ঘটে গেছে, কেননা তার মানে একটা তো আসছে, ওই সে পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানানোর মধ্য দিয়ে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। যোগাযোগ একটু বিচ্ছিন্ন ছিল, কেননা আমাদের যে অবস্থা ছিল তাতে প্রত্যেককেই নানাভাবে নিরাপত্তার বিভিন্ন বিষয়ে বিবেচনায় রাখতে হচ্ছিল। এক পর্যায়ে আমি একটু খবর পেলাম, তাসলিমা আক্তার আমাকে ফোন করে জানালেন যে সেনা প্রধানের দপ্তর থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং আমাকে পাওয়া যাচ্ছে না টেলিফোনে ইত্যাদি। তো যাই হোক, নাম্বারটা নিয়ে কথা বললাম। তারা বললেন যে সেনা প্রধান কয়েকজন রাজনৈতিক নেতা। কটার দিকে হবে? এটা আসলে দুপুরে ২টা তখন বেজে গেছে। তখনও সেনাপ্রধান বক্তব্য দিচ্ছেন না। এবং কিছুক্ষণের মধ্যে স্ক্রলে আবার হলো যে সেনাপ্রধান রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করবেন। তো সেই কারণে আবার এই সময় আমি ফোনটা জানলাম যে আমাকেও খোঁজ করা হচ্ছিল এবং যেহেতু পাওয়া যাচ্ছে না, তো আমি ওই নাম্বারে কয়েকবার ফোন করলাম। তারপর তার সাথে কথা হলো। তিনি বললেন যে আপনি যদি আগ্রহী হন আমরা আপনাকে সেখানে নিয়ে যাব। আমি বললাম যে আমরা কিছুক্ষণ পরে জানাচ্ছি, কারণ আমাদের একটু আলাপ করতে হবে। আমি আমার দলের সাথে আলাপ করলাম, আমাদের গণতন্ত্র মঞ্চের সাথে কথা বললাম। শেষ পর্যন্ত এটা যখন সিদ্ধান্ত নিলাম তখন ২:৪০-৪৫ মতো বাজে। আমরা রওনা দিলাম। পৌঁছাতে আরো বেশ কিছু সময়, কেননা রাস্তায় এত মানুষ, তাদেরকে ওই মানুষের স্রোতের মধ্যে দিয়ে এবং সেনাবাহিনী গাড়িতেই ওরা, আমি তখন সেনা দপ্তর থেকে বললে আমাদের গাড়ি আপনাকে গিয়ে নিয়ে আসতে অনেক সময় লাগবে, আপনি কোনো একটা কিছুতে জাস্ট জাহাঙ্গীর গেটে পৌঁছান, আমাদের তারপর সেখান থেকে আমরা পৌঁছালাম। যাই হোক, শেষ পর্যন্ত বৈঠকে গিয়ে দেখি ইতিমধ্যে অনেক রাজনীতি, বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ অনেকগুলো দলের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত আছেন। জাতীয় পার্টির নেতারাও ছিলেন, অধ্যাপক আসিফ নজরুলও ছিলেন। আমি এবং আমাদের সাথে আমাদের দলের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, আমরা দুজন সেখানে উপস্থিত হয়েছিলাম। এবং শুরুতেই যেহেতু বৈঠক চলছে, আমাকে বলা হলো এই যে এসছেন, তো কি করণীয় সেটা নিয়ে কথা বলার জন্য। ততক্ষণে আমি প্রথম আলোরই খবর একটা পেয়েছি, মানে ফোনটা সেই সময় আমি হাতে পেয়েছি। এবং ফোনে আমি খবর দেখলাম প্রথম আলোতে যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, পালিয়ে গেছেন। তো সেই খবরটা পাওয়ার পরে সেটাই আমি প্রথম বললাম যে শেখ হাসিনা তো এখন দেশে নাই।
এবং ওইখানে তখনও পর্যন্ত এই বিষয়টা খুব এক্সপ্লিসিটলি আলোচনা হয়নি। যাই হোক, এটার পরে তখন তো দাঁড়িয়ে গেল যে তাহলে এখন করণীয় কি, কারণ একটা শূন্য অবস্থা তৈরি হয়েছে। এবং সেইখানে আমরা যে কথাটা বললাম যে যেহেতু আন্দোলনের একটা অগ্রণী জায়গায় ছাত্ররা ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা কাঠামো আছে, ছাত্রদের সাথে এঙ্গেজ করেই আমাদের পুরো জিনিসটা সিদ্ধান্ত নিতে হবে। তবে এখন যদি সেনাপ্রধান বক্তব্য রাখেন তাহলে অন্তত কয়েকটি বিষয়, 3টি বিষয় আমরা আমাদের কাছে মনে হলো আমরা সেটা তুলে ধরলাম। 1 নম্বর হচ্ছে যে দাবির মধ্যে ছিল সরকারের পদত্যাগ। সরকার তো পালিয়ে গেছে, এখন তাহলে সবার কাছে গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তী সরকার, তোমরা সবার সাথে আলাপ করে একটা গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করাবে, এই ঘোষণাটা দেওয়া যায়, কারণ এটা দাবি ছিল। আর 2 হচ্ছে যে একদিকে জানমালের নিরাপত্তার দায়িত্ব। একটু সম্পর্ক প্রশ্ন করে রাখি, সেটি হচ্ছে যে আমাদের অভিজ্ঞতায় এর আগে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের এরকম পরিস্থিতিগুলোতে দেখেছি, কিন্তু অন্তর্বর্তী সরকারের আসলে বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা ছিল না। তো ওই সেনাপ্রধানকে আমরা সবসময় সামনে দেখেছি, গণমাধ্যমেও সামনে দেখেছি, উনি বক্তৃতা করেছেন এবং ঘোষণাগুলো দিয়েছেন। এই সরকার কি কেমন হবে এবং কাদের নিয়ে হবে, এই ভূমিকা রাখার ক্ষেত্রে দলগুলোর ভূমিকা বেশি ছিল নাকি সেনাপ্রধানের ভূমিকা ছিল? আমি তো প্রথমে বললাম যে সেনাপ্রধান জানতে চেয়েছেন করণীয় কি। রাজনৈতিক দলগুলো করণীয় আলোচনার ক্ষেত্রে আমি যখন ওখানে উপস্থিত হয়েছি, আমরা যখন উপস্থিত হয়েছি, তখন এই কথাটা বললাম যে আলোচনা মানে রাজনৈতিক দল এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের সহ আলোচনাটা করা দরকার, এবং সেখান থেকে আমাদের করণীয় ঠিক করতে হবে। আর যেটা এখন করা যেতে পারে একমাত্র যে দাবি যেটা ছিল সেটা হুবহু সেটা দাবি মেনে নেওয়া হচ্ছে অথবা বাস্তবায়ন করা হবে, সেইটার ঘোষণাটা দেওয়া হচ্ছে। তারপরে সবার কাছে গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। কেন কেয়ারটেকার নয়? কেয়ারটেকার তখনও পর্যন্ত কিন্তু বাতিল ছিল না। ফলে আমাদের কিন্তু রাজনৈতিক দাবিতেও আপনি খেয়াল করে দেখবেন যে এর আগে আমরা যখন আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে আন্দোলন জায়গাটাতে ছিলাম। এবং তারপরে 2টো প্রশ্ন ছিল, একটা হচ্ছে যে জানমালের নিরাপত্তার কি হবে, এবং সেই ক্ষেত্রে যেহেতু সরকার নেই, পুলিশ ছত্রভঙ্গ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আর তখন সেনাবাহিনী যেহেতু উপস্থিত আছে, তখন সেনাপ্রধানকে এটা বলা হলো যে সকলের পক্ষ থেকেই সেনাবাহিনী মানুষের জানমালের দায়িত্ব নিচ্ছে, এইটা ছাড়া এখন তার কোনো প্রতিষ্ঠান নেই। আর তৃতীয়ত আরেকটা কথা বলা দরকার যে এই যে হত্যাযজ্ঞ হয়েছে সেগুলো সবই বিচারের একটা নিশ্চয়তা দরকার, কারণ মানুষের মধ্যেও যে ভীষণ বিক্ষোভ এবং মানে তাদের যে কষ্ট, সেই জায়গাটাকে তো একভাবে একটা তার কথা বলতে হবে কি করণীয়। তো সেই কথাই মোটামুটি তিনি বললেন, এবং তারপরে আমরা সেখান থেকে বঙ্গভবনে গেলাম। প্রতিমধ্যে ছাত্রদের 1-2 নেতা আসলেন, এবং হাসনাত আব্দুল্লাহ আমাদের গাড়ি বহরে তিনিও যোগ দিলেন। আবার কিছুক্ষণ পর তিনি নেমেও গেছেন। মূলত ছাত্রদের সাথে কোনো কন্ট্যাক্ট স্থাপন করাটা, তাদের ফোন, তাদের ইত্যাদি সবকিছু একটা মুশকিল ছিল। এক একজন এক এক জায়গায় মানুষের সাথে তারা সেলিব্রেশনে ছিলেন। তো সেই জায়গা থেকে যে কথাটা বলতে পারি যে বঙ্গভবনে আমরা যখন পৌঁছেছি ততক্ষণে যে যতটা পেরেছে অন্যান্য রাজনৈতিক দল যারা সেনাবাহিনী যেতে পারেনি তাদেরকে সেখানে আসতে বলা, ছাত্রদেরকেও আসতে বলা, যোগাযোগ করা, সেটা চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ছাত্ররা বঙ্গভবনে পৌঁছাতে পারেননি। ফলে বঙ্গভবনে গিয়েও আমাদের আলোচনাটা কিন্তু শেষ পর্যন্ত একই জায়গায় থেকেছে। সবাই বক্তব্য রেখেছেন, কিন্তু মূলত সিদ্ধান্তের জায়গায় এসেছে ওই তিনটি। সাথে বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্ন নিয়ে উত্থাপিত হয়েছে, এবং তখন সেটা সকলেই একমত হয়েছেন। এবং জুলাইয়ের আন্দোলনের সময় 1 জুলাই থেকে যতজনকে গ্রেফতার করা হয়েছে, সকল এই আন্দোলনকারীদের গ্রেফতারকৃতদের তাদের মুক্তির কথাটা সেখানে সিদ্ধান্ত আকারে হয়েছে। এটা রাষ্ট্রপতি বক্তব্য দেবেন, এবং দায়িত্ব দেওয়া হয়েছিল অধ্যাপক আসিফ নজরুল এবং আমাকে যে ছাত্রদের সাথে যোগাযোগ করে একটা পরবর্তী করা। ছাত্রদের সাথে যখন কন্ট্যাক্ট স্থাপিত হলো, ছাত্রদের দিক থেকে এই প্রস্তাবটা এসেছিল যে রাজনৈতিক দলগুলোর সাথে তারা পরে বসবেন, এবং এখন হয়তো মেডিয়েশনের কাজে হয়তো এই যারা ঠিক ওইভাবে পলিটিক্যাল পার্টি করেন না, যেমন অধ্যাপক আসিফ নজরুল এবং এরকম সিভিল সোসাইটির মানুষেরাই তারা মেডিয়েশনের কাজটা করবেন। কিন্তু পরবর্তী 3 দিনে আমরা যেটা দেখেছি যে যেভাবে রাজনৈতিক দল এবং শিক্ষার্থীদের বসে, এমনকি সেখানে সেনাবাহিনীও যেহেতু সেখানে ছিল, সকল পক্ষগুলোই বসে যেভাবে একটা সরকার গঠন প্রশ্নে আলোচনাটা করা দরকার ছিল, সেটা হয়নি। আপনার আলোচনার সাথে মানে আমরা অনেকটা এগিয়ে গেছি। এই 3 দিনে এবং 8 তারিখে সরকার গঠন করা হলো, সেটা হচ্ছে এখন এই মুহূর্তে ইতিহাস। কিন্তু আমার ওই জায়গাটা একটা প্রশ্ন যে আপনার দল সহ বিএনপি এবং বাম জোটের অনেক সংগঠনের অনেককে আমরা দেখেছি যে সেই সময়ের বিগত
শেখ হাসিনা সরকার এবং আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হতে বা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে। কিন্তু মাঠে খুব সশরীরে উপস্থিত আমরা কখনো জামাত ইসলামকে দেখিনি। কিন্তু যখন এই আলোচনা হলো তখন সেনাবাহিনীর প্রধান প্রথম আলোচনা আহ্বান জানান এবং যারা উপস্থিত ছিলেন আমন্ত্রণ জানিয়েছেন জামাত সহই আলোচনা করেন। জামাত ইসলাম ওই জায়গাটাই আসলে শেখ হাসিনা বিরোধিতা বা আওয়ামী বিরোধী একটি দল হিসেবে বেশি গুরুত্ব পেয়েছিল নাকি আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে বেশি গুরুত্ব ছিল? না, আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবেই হয়তো তারা বিবেচনা করেছেন, কারণ এটা বৈঠকটা তো আহ্বান করেছেন সেনা প্রধান অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে, সেনা সদর দপ্তরের পক্ষ থেকে। তাহলে তারা কাকে মানে ইনভাইট করবেন এটা তো তারা নির্ধারণ করেছেন। ফলে আমরা সেখানে ভেবেছি যে আমাদের কথাটা বলে আসা দরকার। আমি ফিরে আসি ওই জায়গায় যে 5 তারিখের রাত থেকে 8 তারিখের সরকার গঠন পর্যন্ত যেভাবে সকল পক্ষের আলোচনা হওয়া দরকার ছিল সেটা এক্সহস্টিভলি আলোচনাটা হয়নি। না হওয়ার ফলে এইখানে অনেকগুলো ফাঁক থেকে গেছে। প্রথমত সরকারের হয়নি কাদের সাথে বলে আপনি মনে করেন যেটা হওয়া মানে ধরুন হয়তো মানে কোন রাজনৈতিক দলের সাথে সব রাজনৈতিক দলের সাথে আপনি কারো নাম উল্লেখ কোন দলের নাম বলবেন যে এই দলের সাথে? প্রথমত আমি বলবো যে আমাদের সাথে আলোচনাটা যথার্থভাবে হয়নি। আচ্ছা, তো সেই জায়গা থেকে আলোচনাটা না হওয়ার ফলে যে জিনিসটা ঘটেছে যে অনেকগুলো প্রসঙ্গ যেটা পরবর্তীতে এসছে সেটা কিন্তু তখনকার সময়েই এগুলো ফয়সালা করার বিষয় ছিল। সময় খুব গুরুত্বপূর্ণ। যে কোনো ঐতিহাসিক অভ্যুত্থান কাল কিংবা একটা বিপ্লবী রূপান্তরের কালে আপনি দেখবেন সময় খুব গুরুত্বপূর্ণ। যেটা আজকে করা যায় সেটা আগামীকাল হয়তো নাও করা যেতে পারে। ফলে ওই সময়ের মধ্যে যে সিদ্ধান্তগুলো আমরা নিতে পারতাম পরবর্তীকালে, মানে এই যে অভ্যুত্থানটা হলো এর ফলে পরবর্তী রাষ্ট্র বিনির্মাণ রূপান্তর সরকার কিভাবে কাজ করবে এবং কি কি আমরা ঐকমত্যে পৌঁছাতে পারি সেই জায়গায় আলোচনাটা হয়নি। আলোচনা যতটা বেশি সরকার গঠন কে থাকবে না থাকবে মানে ওই প্রশ্নটা একেবারে অগুরুত্বপূর্ণ আমি বলছি না, কিন্তু আলোচনাটা সামগ্রিকভাবে হওয়া দরকার ছিল এবং ওইটাই ছিল আমাদের এখানকার ভবিষ্যৎ নির্ধারণের মূল বিষয়। তাহলে এর চাইতে গুরুত্বপূর্ণ আলোচনা আমি পরের প্রসঙ্গে আসবো, একটু পরের প্রসঙ্গে এটাই আমি শেষ করছি যে ওই জায়গার ফলে পরবর্তীকালে অনেকগুলো অমীমাংসিত বিষয় কিন্তু বারবার রাজনীতিতে ফিরে আসছে। সংবিধানের কি হবে, রাষ্ট্রপতি থাকবে কিনা, এখানে অভ্যুত্থান না বিপ্লব, আমরা কি এখানে শপথ নিব না, কোথায় শপথ, অনেক তর্ক উঠেছে না সাকিব ভাই। সেইসব তর্কগুলো অন্যান্য সময় আমরা দেখেছি যে এরকম কোনো হলে একদিনে সরকার গঠন এবং আমরা অনেকেই ভাবছিলেন যে 5 তারিখ সন্ধ্যায় সরকার গঠন হবে না 6 তারিখে হবে, এটা কিন্তু 8 তারিখে গড়িয়েছে। এই 3 দিন তো আলোচনার সময় ছিল। এর মধ্যে নিশ্চয়ই কোনো যোগাযোগ হয়েছিল আপনাদের সাথে এইরকম কোনো আলোচনার জন্য, মানে 5 তারিখের পর এবং 8 তারিখের আগে এই সময়গুলোতে? না, যোগাযোগ আমি আবারও বললাম, যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, তখন যোগাযোগটাও কিন্তু খুব মানে সহজ ছিল। এখন সেই যোগাযোগটা তো যদি মানে ধরুন আমি আপনাকে একবার ফোন করলাম, আপনাকে পেলাম না, কিন্তু আমার তো আপনাকে পেতে হবে। কারণ পেতে হবে মানে আলোচনাটা ছাড়া যদি আমরা আগাই তাহলে অনেকগুলো ফাঁক থেকে যাবে, যে ফাঁক আমাদের পরবর্তী প্রত্যেকটা সেটা পরে আসলে শুনতে হবে। আমি আজ একটু একেবারে আজকের দিনে চলে আসছি। আজকে যেটি হলো যে বর্ষপূর্তি নানা অনুষ্ঠান ছিল, তার মধ্যে একটি হলো যে রাষ্ট্রীয় যে অনুষ্ঠানটি হলো সেখানে দুটো প্রশ্ন। একটা হচ্ছে জুলাই ঘোষণা পত্র পাঠ করা হলো, সেখানে 26টা 28টা ধারা রয়েছে। তো সেটার আসলে এটাতে যা যা আছে সেটাতে এই ঘোষণার আসলে অর্থ কি? আমরা প্রথমে জুলাই সনদ শুনেছিলাম যেটি ছাত্ররা করবে, এটা গত ডিসেম্বরের কথা। পরবর্তীতে সেটা করেনি, সরকার করলো, এটি করা হলো এবং সরকারের এই আয়োজনে বর্ষপূর্তির আয়োজনে ট্রেন দিয়ে মানুষকে নিয়ে আসা হয়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে। এটি নিয়েও অনেক ধরনের সমালোচনা এসেছে। আসলে একটা দল করতে পারে, জামায়াত ইসলামী করছে, বিএনপি করেছে, ছাত্র দলের জন্য ট্রেন ভাড়া করেছে। সরকারের আসলে লোক বেশি, এটা দেখানোর প্রয়োজন আছে কিনা আপনি মনে করেন কিনা? এই প্রশ্নগুলো মানে নিশ্চয়ই উঠতেই পারে, কারণ সরকার একটা যেহেতু 5 তারিখের প্রথম বার্ষিকী এবং আজকে ঘোষণাপত্র পাঠ হবে, সেখানে তাদের দিক থেকে বিভিন্ন দলের প্রতি আহ্বান জানানো হয়েছিল, কিন্তু আরো আগে থেকে সকলের সাথে বসে এখানেও কিন্তু যথেষ্ট আলোচনার যে জায়গাটা সেটা হয়নি। দুদিন আগে দাওয়াত পেয়েছেন, কিন্তু অনুষ্ঠানটার প্রকৃতি কি হবে, অনুষ্ঠানে মানে মানুষের সমাগমের প্রশ্নে সবাই একটা হচ্ছে আপনি স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসবে, কিন্তু আবার যেহেতু রাজনৈতিক দলগুলোকেও যুক্ত করা হচ্ছে, রাজনৈতিক দলগুলো তো এখানে অংশগ্রহণ করতে পারতো এবং সেটার জন্য প্রয়োজনীয় সময় দেওয়ার ব্যাপার আছে, একটা প্রস্তুতির ব্যাপার আছে। সেইগুলোতে সম্ভবত সবকিছুতেই শেষ সময় করতে গিয়ে সরকারকে নিজেই মানুষের উপস্থিতির হয়তো একটা নিশ্চিত করতে হয়েছে। কিন্তু ডেফিনেটলি অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলবেন যে এই যে সরকারি ব্যয়, জনগণের অর্থ ব্যয়, এইরকম জায়গাটাকে, কিন্তু আবার 5 তারিখের এই ঘটনার উদযাপন তো একটা বড় বিষয়ও, সেটাকেও তো আবার আমাদের বিবেচনায় রাখতে হবে। যারা মারা গেছেন জুলাই অভ্যুত্থানে তাদের পরিবার বা তাদের আর যারা জীবিত আছেন কিন্তু চিকিৎসাধীন আছেন, তাদের চিকিৎসার ক্ষেত্রে বা কি ধরনের ভূমিকা রাখা হবে সেটি এই জুলাই মানে আজকের যে ঘোষণাপত্র সেখানে কোনো উল্লেখ আছে কিনা?
না, চিকিৎসা এবং তাদের জীবনের দায়িত্ব নেওয়ার দাবি কিন্তু আমরা শুরু থেকে বলেছি। 13 তারিখে মানে ওই কথাটা আমি আবার পুরনো রেশ টেনে তুলবো যে ঠিক আছে, সরকার গঠনের পরও যেভাবে রাজনৈতিক আলোচনাটা দ্রুত হতে পারতো, যে রাজনৈতিক উত্তরণটা কিভাবে ঘটবে, সেই জায়গায়ও কিন্তু আমরা সরকারকেও খুব বেশি আলোচনায় যেতে দেখিনি। 13 তারিখে আমাদেরকে প্রথম রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে ডাকা হয়েছে। সেইখানে আলোচনাটা ছিল 15ই আগস্টের বিষয়ে কি ঘটবে। মানে এই আলোচনাটা থেকে বোঝা যায় যে পুরো রাজনৈতিক যে উত্তরণ, এটা নিয়ে আলাপ আলোচনাটার জায়গাতে যে প্রথমেই একটা ডিরেকশন সেট করা, এইটা করা হয়নি। আমরা তার পরপরই বলেছিলাম যে এটা যেহেতু হচ্ছে না এভাবে, তাহলে একটা জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন, যেখানে পলিটিক্যাল পার্টি এবং গভর্নমেন্ট একটা জায়গায় নিয়মিত বসার একটা কাঠামো থাকবে। তাতেও কিন্তু অনেক ইস্যু আলোচনা করা যেত। 13 তারিখে আমরা বলেছিলাম যে আপনাদের 3টা বড় আশু কাজ আছে। একটা হচ্ছে শহীদের তালিকা করা, তাদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া এবং তাদের পরিবারের দায়িত্ব নেওয়া। আরেকটা হচ্ছে আহতদের চিকিৎসা এবং তাদের জীবনের দায়িত্ব নেওয়া। অনেক আহতরা কিন্তু মানে শরীরে তাদের পঙ্গুত্ব আছে, চোখে অনেকে অন্ধত্ব মানে অন্ধ হয়ে গেছেন। এই যে জায়গাটা, তাদের জীবনের দায়িত্ব কে নেবে, এটা তো সরকারকে প্রায়োরিটি দিতে হবে। দ্বিতীয় জায়গাটা আমরা বলেছিলাম যে এই ভঙ্গুর সেটা কি দেখেছেন আপনি? আমরা বলবো যে যেরকম চেয়েছিলেন সেরকম আমরা মোটেই সন্তুষ্ট নেই। এখনো শহীদের পরিবারের আর্তি আমরা শুনি, আহতদের আমরা ক্ষোভ শুনি এবং তাদের জীবনের দায়িত্ব। অনেক পরিবারে একজন উপার্জনকারী তিনি সংগ্রামে গেছেন এবং আহত হয়েছেন এবং এখন পরিবারগুলো কষ্ট। এবং যারা হাসপাতালে চিকিৎসাধীন আছে, সাকিব আপনি জানেন, নিশ্চয়ই জানেন, আমি জানি আপনি জানেন যে হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন তারা কিন্তু সেখান থেকে আন্দোলন করেছে, তারা ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে, এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। এইখানে আমরা এই যে এইবারের যে 1 বছর পূর্তি আন্দোলনে আমরা নিজেদের শহীদ পরিবার এবং আহতদের অনুষ্ঠান করেছি। 4 জুলাই করেছি প্রথম, তারপরে এই যে 1 আগস্টে এসে আমাদের সমাবেশে তারা শহীদ পরিবার আহতরা ছিলেন, প্রত্যেকেই কিন্তু তারা ক্ষোভের কথাই বলছেন। ফলে এটা তো আজকেও যখন সরকারি অনুষ্ঠানে বিচারের দাবির কথা বলেছেন, অনেক আহতদের ক্ষোভের জায়গা আছে। তো সেই জিনিসটা রেখে প্রশ্নটা এটাই, আমি যদি আপনি সামারি নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনি আমার একটু পরিষ্কার করি আপনাকে, যদি এই জিনিসগুলো থেকে যায় এখনো, তাহলে জুলাই ঘোষণাপত্র আসলে মানে অর্থপূর্ণ হয়ে ওঠে কিনা? জুলাই ঘোষণাপত্র কিন্তু একটা হচ্ছে যে এই জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, সেখানকার এটা কেন গড়ে উঠলো এবং আমাদের এটা ঐতিহাসিক ভিত্তিটা কি, এবং এর ভিতর দিয়ে মানুষের কি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেটা বাংলাদেশের ভবিষ্যৎটাকে কোন গতিমুখে নিয়ে যেতে চায়, এইটার একটা রাজনৈতিক দলিল। এই আকাঙ্ক্ষাটা এখন কার্যকর করতে হবে, কিন্তু সেই কার্যকর করার জায়গায় সে প্রশ্ন হচ্ছে যে আপনি যে উল্লেখ করছেন শহীদের কথা, আহতদের যোদ্ধাদের কথা, তাদের আসলে ঠিকঠাক মতো দায়িত্ব আমরা নিয়েছি কিনা। এবং এইটা কিন্তু এই সরকারের যেমন পরবর্তী প্রত্যেকটি সরকারেরই সবারই কিন্তু একটা বড় মানদণ্ড হবে। কারণ আমরা 71 সালের পরেও দেখেছি যে আমাদের শহীদের তালিকার কোনো খবর নাই, আমাদের এই যে যার ফলে হয় কি যে আপনি যখন যে সংগ্রামের মধ্য দিয়ে আপনার জন্ম, সেই সংগ্রামকে আপনি যথার্থ ধারণ করেন কিনা, কারণ তার অংশগ্রহণকারীদের দায়িত্ব নেওয়ার মধ্যে দিয়ে কিন্তু বোঝা যায় যে আপনি আসলে কতটা এটাকে ধারাবাহিকভাবে চলতে থাকে। আমি এবার একটু মানে সময়ের কারণেই খুব দ্রুত আরেকটি প্রসঙ্গে আসতে চাচ্ছি, সেটি হচ্ছে 5ই আগস্ট আজকে 8 তারিখে সরকার গঠন করা হয়, অর্থাৎ সেই সরকারেরও প্রায় 1 বছর আর 3 দিন পরে 1 বছর হবে। আমার প্রশ্ন হচ্ছে এই সরকারের সবচেয়ে আলোচিত দুটি বিষয় হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের এবং চাঁদাবাজিটা চলেছে দেশের মানুষের মধ্যে, এই চাঁদাবাজির শিকার হয়েছে, কিন্তু হয়তো দল পরিবর্তন হয়েছে, অন্য কেউ হয়তো চাঁদাটা নিতে আসছে। আরেকটি নতুন জিনিস মানে নতুন ভাবে দেখা গেছে, সেটা হচ্ছে মব ভায়োলেন্স, সেটা দেখা গেছে। সেটার ব্যাপারে সরকার যে সমস্ত কথা বলেছে এবং যা দেখেছেন আপনি রাজনীতিবিদ হিসেবে, আপনি মনে করেন কিনা যে ঠিক আছে, নাকি অন্য কোনো স্টেপ নেওয়া যেত? আমি আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আমার আগের ধারাবাহিকতা একটু কথা বলি। আমরা সরকারকে যেমন এই যে শহীদ পরিবার এবং আহতদের কথা বলেছিলাম, আরেকটা কথা বলেছিলাম যে অর্থনীতি যেভাবে একেবারে ভঙ্গুর জায়গায় নিয়ে আসা হয়েছে, সেটা পুনর্গঠন আপনাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, রাষ্ট্রের টোটাল সরকারের আশু কর্তব্যের। এবং আরেকটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের নিরাপত্তা দেওয়া। এইগুলো আপনাদের আশু কাজ এবং এগুলোর ক্ষেত্রে যে ভূমিকা নিতে হবে, পুনর্গঠন, প্রতিষ্ঠান পুনর্গঠন, পুরনো বন্দোবস্ত যেভাবে চলেছে সেভাবে না চলে আইন শৃঙ্খলা নতুন করে একটা জায়গায় নিয়ে যাওয়া, এই বদলে আপনাদের যে মানে সিদ্ধান্ত নিতে হবে এবং সেগুলো প্রয়োগ ঘটাতে হবে, তার জন্য আপনাদের জনসমর্থন এবং রাজনৈতিক দলের সমর্থন আছে, সেটাকে কাজে লাগানো দরকার। এই ক্ষেত্রে কিন্তু আমরা সরকারের সেই অর্জনগুলো, যদি অর্থনীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু অর্জন আছে, ব্যাংকের একেবারে বিধ্বস্ত জায়গা থেকে তারা কিছুটা তুলেছেন, আমাদের রিজার্ভের জায়গায় উন্নতির দিকে, কিন্তু বলবো যে সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা, মব, এই যে জায়গাগুলো তৈরি হয়েছে, এইগুলোর ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, প্রতিষ্ঠানগুলো যেভাবে কার্যকর হওয়া দরকার ছিল, পুনর্গঠন হওয়া দরকার ছিল, সেই জায়গায় কিন্তু সরকার তাদের মানে আকাঙ্ক্ষিত কোনো জায়গায় পৌঁছাতে পারেনি।
অন্যদিকে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটা ছিল তাদের। আমি আসছি মবের, বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটা জিনিস ছিল সরকারের একটা দীর্ঘমেয়াদী দায়িত্ব। সেই ক্ষেত্রেও ধরুন একটা কতগুলো ঘটনা ঘটেছে। আজকেও আমি সকালে একটা অনুষ্ঠানে ছিলাম, ঢাকা জেলা প্রশাসন আহত যোদ্ধাদের এবং শহীদ পরিবারকে তারা সংবর্ধনা দিয়েছেন। আমি নিজেও যেহেতু আহত হয়েছিলাম, আমাকেও আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা সব পরিবারের জায়গায় কিন্তু তারা বলছেন আমরা বিচার চাই। এমনকি তারা বিচারের ব্যাপারটাই এতটাই তাদের জায়গাতে, যারা তারা মনে করছেন যে বিচারের আগে যদি নির্বাচন হয়ে যায় তাহলে বোধহয় পুরো তাদের বিচারটাই হাত হয়ে যাবে। এই পুরো ধারণা যে তাদের মধ্যে তৈরি হয়েছে, এই সংখ্যা কি আপনার মধ্যে আছে? না, দেখুন এই সংখ্যা তো আমাদের মধ্যে মানে আমি আপনাকে জিজ্ঞেস করছি থাকাটার জায়গাটা। এখন যদি আমি প্রত্যেকটা বিষয় নিয়ে খুঁটিনাটি আলো, যেমন বিচারের প্রশ্নে আমরা তো বিচার নতুন ভাবে চেয়েছি, ন্যায় বিচার চেয়েছি। এখন একটা মামলা যদি হয় আবার ওই 300 আসামি, মানে আপনি যে কোনো লোককে হত্যা মামলায় গ্রেফতার করছেন, হ্যাঁ, যার যার বিরুদ্ধে অভিযোগ সেই সুনির্দিষ্ট অভিযোগ, এবং কোনো একটা হত্যা মামলা হলে কারাই হত্যার জন্য দায়ী তাদের মধ্যে। আইন উপদেষ্টা কিন্তু বলেছেন গতকালকেও যে এই একটা ইন্টারভিউতে যে এটা ধারাবাহিকতা চলছে, যে ঢালাও মামলার যে ব্যাপার, হ্যাঁ, ঢালাও মামলা পুরনো বন্দোবস্তের ধারাবাহিকতা চলছে। এখন এইটা তো উনি স্বীকার করছেন, কিন্তু এটা আমরা কেন বন্ধ করতে পারছি না? সেই জায়গাতে সরকারের আরো দৃঢ় উদ্যোগ আমরা দেখাটা খুব মানে মানুষ চেয়েছিল, এবং প্রয়োজনে ট্রাইব্যুনাল বাড়িয়ে, যেহেতু বিচার এখন মানুষের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, ট্রাইব্যুনাল বাড়িয়ে এই কাজটা কিন্তু করা দরকার। কিন্তু আমরা যদি এখন মনে করি যে বিচার কিংবা সংস্কারের ক্ষেত্রে আমরা বলবো যে সরকার যথেষ্ট পরিমাণে তাদের এখানে সাধুবাদ পাওয়ার যোগ্য, কারণ তারা মানে সময় মতো টাস্ক ফোর্স কিংবা কমিশনগুলো গঠন করেছেন এবং রিপোর্ট এসছে, আলোচনা হয়েছে। ঐকমত্য কমিশনেও আমরা একটা ন্যূনতম জাতীয় সনদে পৌঁছে গেছি। তার সাথে অনেকগুলো বিষয় ভিন্নমত কিংবা নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো একসাথে হবে এবং জনগণের ঐকমত্য কমিশনে যে কমিশনগুলো যুক্ত আছে সেগুলোর বিষয়ে এখানে আলোচনা হচ্ছে, কিন্তু ঐকমত্য কমিশনের বাইরে যেগুলো আছে তার মধ্যে বিশেষ করে নারী বিষয়ক একটা কমিশন গঠন করা হচ্ছিল, সেটি বাইরে আছে এবং সেটি নিয়ে কোনো আলোচনা নাই একটা দাবির মুখে। বা শুধু নারী কমিশন আরো আছে, বাট এটা একেবারে দাবির মুখে। শ্রম কমিশন একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, মিডিয়া কমিশন খুব গুরুত্বপূর্ণ জায়গা, প্রশাসন, পুলিশ, সংস্কার, এগুলো কোনো আলোচনার মধ্যে আসে এবং এগুলোর মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে যা এই সরকার সংবিধানের সাথে তেমন কোনো মানে এটা ওইভাবে যুক্ত না। ফলে এগুলো কিন্তু সরকার এখনই করতে পারে। হ্যাঁ, পরবর্তী সরকার এটা কোনটা ধারাবাহিকতা রাখবে সেটা তখনকার প্রশ্ন হবে, কিন্তু এইগুলোতে যাতে সরকার যেগুলো করছে সেই বিষয়গুলো তারা যদি কোনো না কোনো ফোরামে সরকারের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নিত, তাহলে কিন্তু তারা এটা কার্যকর, আমরা খুব একটা দেখি না, ধারাবাহিকতা রাখতে পারতাম। এই সংস্কারগুলো ছাড়া আমরা আসলে নতুন একটা ব্যবস্থা করব কিভাবে? অভ্যুত্থান তো নতুন একটা ব্যবস্থার জন্ম দেওয়ার কথা, সেই ব্যবস্থাটা এই সরকারের আমলেই তো অনেকখানি জন্ম নিতে শুরু করবে। সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা সংবিধান এবং ক্ষমতা কাঠামোর সংস্কার নিয়ে আলোচনা এই সময় যেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা কিন্তু সংবিধান বদলাতে হবে, তার জন্য নির্বাচন লাগবে। ফলে সংস্কার শেষ করতে কিন্তু নির্বাচন লাগবে। এখন এ কারণে আমরা বলছি যে বিচার এবং সংস্কার আমরা চাই, কিন্তু এটা নির্বাচনের কোনো প্রতিদ্বন্দ্বী কিংবা মুখোমুখি ব্যাপার না, বরং নির্বাচনটা এটার একটা অংশ। এই সংস্কার সম্পন্ন করতে গেলে আমাদের এটা লাগবে, কিন্তু সরকারকেই সমস্ত অন্যান্য বিষয়, যতগুলো বিষয় তারা সংস্কার করার উদ্যোগ নিয়েছেন, সেইগুলোতে অনেকগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে যে নতুন ব্যবস্থাটার একটা জন্ম দেবেন, তার লক্ষণগুলো ফুটিয়ে তুলবেন, মানুষ আশাবাদী হবে এবং আরো বেশি অংশগ্রহণমূলক হবে। কারণ তারা যখন দেখতে পাবে যে সত্যি সত্যি দেশ বদলাচ্ছে এবং নানা জায়গায় তারা পরিবর্তন দেখতে পাবেন, তখন কিন্তু মানুষের এই অভ্যুত্থানের সাথে তার যে সংযুক্তি সেটা হবে। এটা আমরা দেখিনি। শুধু তাই নয়, আপনি যদি দেখেন যে কত মানুষের দাবি দেওয়া, এগুলোকে অনেকেই বলছে এত দাবি দেওয়া কেন, আর মানুষের দাবি দেওয়া তো থাকবে, এতগুলো তো চাপা দিয়েছিল। প্রত্যেকটা যে মিটিং গুলো হচ্ছে সেখানে প্রত্যেকটাতে উপস্থিত থাকতে দেখছি, কথা বলতে দেখছি, সেখানে কথা হচ্ছে, কিন্তু মানুষ সাধারণভাবে কি হয়, বাজারে গেলে দাম বেশি কিনা, সে নিরাপদ থাকছে কিনা, এই জিনিসগুলো দেখতে চায়। কিন্তু আমি মবের প্রসঙ্গটা আসার জন্য এই কথাটা বলছি, সেটা নিয়ে একের পর এক ইনসিডেন্ট ঘটেছে এবং এই সরকারের ক্ষেত্রে দুটো বিষয় আমি উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে সেনাবাহিনী মাঠে আছে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, এবং এই সরকার সবার কিন্তু পছন্দের, সবাই মিলে এই সরকারটা তৈরি করা হলো। সেই সরকারের আসলে দুর্বলতাটা কোথায়? তারা আসলে মব নিয়ন্ত্রণের জন্য সদিচ্ছার কোনো অভাব ছিল, এটা আপনার মনে হয় কিনা, বা পারেনি, মানে কোনটা? পারে তো নেই, সেটা তো দেখাই যাচ্ছে। এবং সদিচ্ছার ক্ষেত্রে আমার ধারণা তাদের ধারণাগত মানে একটা সংকট অথবা দোদুল্যমানতা আছে। অনেকে মনে করেন মব ঠিক আসলে মব না, এটা একটা প্রেসার কিংবা এটা বিভিন্ন প্রেসার গ্রুপ তো বলেছেন। এই জায়গাগুলোতে কনসেপচুয়ালি আমার মনে হয় যে একটা বড় ধরনের সংকট তৈরি হচ্ছে। আমাদের ভাবা দরকার যে আমরা যখন রাষ্ট্রকে
রাষ্ট্র হচ্ছে ন্যায় বিচারের উপরে দাঁড়াবে, রাষ্ট্র ধারণার সাথে ন্যায় বিচার অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত, সেটা ন্যায় বিচার কায়েম করতে হবে। এখন সে যদি ন্যায় বিচারের জায়গায় না যেতে পারে, মব দিয়ে সে একটা ব্যবস্থা কায়েম করতে চায়, তাহলে এটা কিন্তু যে কেউ ব্যবহার করতে শুরু করবে। এরকম কথা আপনারা বলেছেন সরকারকে? যে আপনারা প্রতি মুহূর্তে বলে যাচ্ছি, প্রতিটি সভা সমাবেশে বলছি, টকশোতে বলছি, সরকারের সাথে বৈঠকে বলছি। সরকার বলছে যে তারা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না, কারণ পুলিশ হচ্ছে পুরনো ইয়ের জায়গা আছে, তাকে এফেক্টিভ করা যাচ্ছে না। আমরা বলছি তাহলে পুলিশের জবাবদিহিতা কোথায়? প্রথমত পুলিশকে যাতে আর রাজনৈতিকভাবে এইভাবে ব্যবহার কেউ ভবিষ্যতে করতে না পারে, তার জন্য পুলিশ সংস্কারের কাজটি করেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি পুলিশের জবাবদিহিতা চান, কোথাও যদি পুলিশ কর্মকর্তা তার দায়িত্ব যথার্থভাবে পালন না করেন, তাকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ওই যে একজন লালবাগে যে একজনকে মারা হলো এই নৃশংসভাবে, তো ওটা তো পুলিশের স্টেশন থেকে কতটুকু দূরে, খুবই কাছে। আপনি সেখানে পুলিশ কর্মকর্তাদেরকে অ্যাকাউন্টেবল হয়েছেন? আমরা কিন্তু জানি না এগুলো প্রশ্ন। আমাদের বক্তব্যটা হচ্ছে যে গভর্নমেন্টকে এই যে এই সমস্ত বিষয়ে একটা সিদ্ধান্ত এবং তাকে কার্যকর করার জন্য তার যে দৃঢ়তা দরকার ছিল, সেই দৃঢ়তার অভাব, কোথা থেকে সে অভাব তৈরি হচ্ছে আমরা বুঝতে পারছি না, কারণ এটা জনগণের শক্তির উপর দাঁড়ানোর কথা। ফলে যে কাজটা আবার বলবো যে এই সরকারের দায়িত্ব যেগুলো ছিল বিচার সংস্কার এবং দীর্ঘমেয়াদী, তারা সেই মোটামুটি রোডম্যাপে আছেন, কিন্তু এই রোডম্যাপটা কার্যকর করতে গেলে তাদের যে সকলের সাথে আরো আলাপ আলোচনার ভিত্তিতে কাজ করা দরকার, এইটার একটা অভাব আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন নিয়ে একটা অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং তার ফলে অর্থনৈতিক এবং অন্যান্য অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। আবার অনেকের ধারণা যে নির্বাচনের তারিখ ঘোষণা করে ফেললেই বোধহয় মানে অন্যান্য এই সরকার তেমন ভাবে এফেক্টিভ থাকতে পারবে না, কিন্তু সেইটা তো সরকারকে এই জায়গায় উপলব্ধি করা দরকার, সিদ্ধান্ত নেওয়া দরকার যে রাজনৈতিক দলগুলোও কিন্তু তাকে এই জায়গায় সহযোগিতা করতে প্রস্তুত, তার এফেক্টিভনেসের জায়গায় কার্যকর হওয়ার ক্ষেত্রে। এবং নির্বাচনের ক্ষেত্রে এই সরকারকেই অত্যন্ত কার্যকর হয়ে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচন যদি পরিবেশ ঠিক মতো তৈরি না হয়, ভালো নির্বাচন হবে কিভাবে? আর এই সংস্কারের প্রশ্নে বাস্তবায়নটা কিভাবে হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই বিষয়ে সরকারের দ্রুত আলাপ আলোচনার উদ্যোগ নেওয়া দরকার। আমরা যাচ্ছি ঐক্যমত্য হলাম, সেই ঐক্যমত্যের জায়গাগুলো বাস্তবায়ন কিভাবে হবে? সরকারকে আগামী সংসদ কিংবা যে নামেই তাকে অভিহিত করেন, সেটা এই যে ঐক্যমত্যের জায়গাগুলো মানে বাস্তবায়ন করতে বাধ্য থাকবে কিনা, সেইটার একটা আইনি জায়গা তৈরি করা দরকার। সংসদই লাগবে, এ ব্যাপারে আমাদের কোনো ভিন্ন মানে কোনো দ্বিমত নেই। আমরা মনে করি এবং দৃঢ়ভাবে মনে করি যে আগামী জনপ্রতিনিধি ছাড়া আপনি সংবিধান বদলাতে পারবেন না, কিন্তু সংবিধান বদলানোর ক্ষেত্রে আপনি যা যা বিষয়ে ঐকমত্য হয়েছেন সেগুলো যে আগামী সংসদে বাস্তবায়ন করতে বাধ্য হবেন, তার একটা অর্ডিন্যান্স থাকা দরকার। আচ্ছা, এবারে দ্বিতীয় জায়গা হচ্ছে যে এই যে সংবিধানটা আমরা বদলাচ্ছি, সেটা কি জনগণের সম্মতি নিয়ে করছি? সেইটা যেমন গণপরিষদ একটা হলে জনগণ একটা নতুন সংবিধান লেখার এখতিয়ার দেয় একটা সংসদকে। আমরা বলছি যে এখন তো নতুন সংবিধান আমরা করতে যাচ্ছি না, মানে কেউ চাইতে পারে, কিন্তু এটা ঐকমত্য না, ঐকমত্য হচ্ছে সংস্কার। ফলে বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কার করা হচ্ছে। এই কারণে আগামী সংসদ নির্বাচনটা হচ্ছে সংবিধান সংস্কার সভা কিংবা সংবিধান সংস্কার পরিষদ। এইটা হলে আপনি জনগণের সম্মতি নিয়ে এই মৌলিক সংস্কার করছেন, ফলে আদালত ভবিষ্যতে আর এটাকে চ্যালেঞ্জ করবে না, উল্টো এর সুরক্ষা দিবে। এই জায়গা থেকে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। এই ট্রানজিশনগুলো যদি আমরা করতে পারি, বিচারকে যদি আগে মানে দ্রুত আরো বেশি দৃশ্যমান এবং আরো বেশি মানে বিচারের প্রক্রিয়া আমরা ঢুকতে পারি, তাহলে মানুষের মধ্যেও পুরো অর্জনটা দেখা যাবে। এবং সরকার যদি আইন শৃঙ্খলাকে একটা জায়গায় আনতে পারে, এই মব যে কারোর দিক থেকে হোক, এইটাকে নিয়ন্ত্রণ করে মানুষকে আইনের আওতায় আনা এবং ন্যায় বিচারের কাছে নিয়ে যাওয়া, সেই জায়গায় যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে অভ্যুত্থানের অর্জন এবং অভ্যুত্থানের যে নির্দেশনা বাংলাদেশকে পরিচালিত করার, সেই জায়গায় আমরা এই আলোচনার জন্য আসলে অনেক সময় দরকার। আমরা অনেক শেষ প্রান্তে, যেহেতু আমি দুটো প্রসঙ্গ সামনে নিয়ে আসতে চাই। গতকালকে টিআইবির একটি রিপোর্ট পাবলিশ হয়েছে, আপনি দেখেছেন নিশ্চয়ই। এটা সব গণমাধ্যমে এসেছে যে তারা বলেছে যে এনসিপি কিংস পার্টি, এটি টিআইবি রিপোর্টে উঠে এসেছে এবং তারা স্পষ্ট করে বলেছে। এর আগে অনেকভাবে আলোচনা হলো, কোনো রিপোর্টে এভাবে উঠে আসেনি, যেটি গতকালকে এসেছে। আরেকটি হচ্ছে যে অন্যান্য যে দলগুলোর ক্ষেত্রে সরকারের সক্ষমতা আছে তার থেকে এনসিপির বেশি। আরেকটি বিষয় বলা হয় যে বিএনপি বা আরো প্রতিষ্ঠিত দীর্ঘদিন ধরে যে দলগুলো মাঠে কাজ করছে, ইভেন হাসিনা সরকারের, শেখ হাসিনা সরকারের সেই সময়ের যে আন্দোলনের মধ্যে মাঠে ছিল, তাদের থেকেও ধর্মভিত্তিক দলগুলোর সাথে সরকারের সখ্য বেশি। আপনি সেটার সাথে একমত কিনা? সরকারের যে পক্ষপাত আছে তৈরি হচ্ছে এবং সেটা এখন প্রায় অনেকের মুখেই শোনা যাচ্ছে, আমরাও সেটাকে ফেস করছি। এই পক্ষপাতের জায়গাগুলো নিয়ে আমরা আরো স্পষ্ট করে কথা বলবো। দুটো বিষয় নিয়ে আমি কথা বলবো। একটা হচ্ছে যে এনসিপি গঠনের আগেই আমরা তাদের
ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মধ্যে যারা এই গঠনের উদ্যোগ নিয়েছিলেন তাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা সরকার থেকে বেরিয়ে গিয়ে এনসিপি গঠন করেন, তাহলে এইটা জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য হবে। এখন তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন এবং ফলাফল হিসেবে নানান অভিধা আসছে। আর বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন কিংবা এনসিপি বলেন, দেখুন বাংলাদেশে এই যে পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ, হ্যাঁ, মানে আপনি ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন লোকজনের একটা ম্যানেজমেন্ট করেন এবং সেখান থেকে ট্যাক্স নেন, প্রাইভেট ট্যাক্স, রেন্ট সিক করেন, বখরাজীবী, এবং নিয়োগ, বদলি, পদোন্নতি এগুলো নিয়ে যে বিপুল বাণিজ্য। এখন এই যে ক্ষমতা ব্যবহার করে টাকা আয় করা, এটা কিন্তু পুরনো বন্দোবস্ত, 54 বছরের বন্দোবস্ত। এইটা বদলানোটাই বাংলাদেশের একটা বড় কাজ, কারণ আপনি আর্থিক ভিত্তি যদি না বদলাতে পারেন, অর্থনৈতিক এই পরিবর্তন সবাই বলেছে, এই 1 বছরে কেন সেটা না, এই 1 বছরে এর কোনো লক্ষণই নাই। উল্টো নতুন দলটিও সেই কাঠামোর মধ্যে অনেকেই তাদের ঢুকে পড়েছে। আপনি যে ব্যাপকভাবে এই যে ক্ষমতা ব্যবহার করে আপনি ধন সম্পদ আহরণ করতে পারেন, ক্ষমতা চর্চা করতে পারেন, একে বদলি করতে পারেন, ওকে নিয়োগ দিতে পারেন, এর মধ্যে আমাদের এমনকি তরুণদের একটা অংশ ঢুকে পড়েছে। আপনি ওই সচিবালয় থেকে তহসিল অফিস, ভূমি ইউনিয়নের, সেইখানে পর্যন্ত আপনার এখন মানে বসে থাকছেন ছাত্ররা, এবং তার মধ্যে দিয়ে অনেকেই এমন ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত হচ্ছেন যেটা আমাদেরকে নতুন রাজনৈতিক যে সংস্কৃতি বলেন, চর্চা বলেন, নতুন রাজনৈতিক শক্তি বলেন, যারা পুরনো বন্দোবস্ত বদলাবে, ক্ষমতা ব্যবস্থা বদলাবে, অর্থনৈতিক সম্পর্ক বদলাবে, এইটার আসলে আদৌ শক্তি তৈরি হচ্ছে কিনা এই প্রশ্ন সামনে আসছে। ফলে এটা আবার বলবো যে 5ই আগস্টের মধ্যে দিয়ে আমরা যে নতুন ঐতিহাসিক জায়গায় এসেছি, এটাকে যদি আমার ধারণ করতে হয়, আমাদের যদি শহীদের মর্যাদা দিতে হয়, আমরা যদি সত্যিকার ন্যায় বিচার কায়েম করতে চাই, আমরা যদি একটা সত্যিকার অর্থে নতুন বন্দোবস্ত, নতুন গণতান্ত্রিক বৈষম্যহীন একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চাই, তাহলে আমাদের জনগণকেই পাহারাদারির ভূমিকায় থাকতে হবে। যে উত্থানটা ঘটেছিল এই জুলাই আগস্টে গত বছর, সেই উত্থানে আমরা রক্তস্নাত হয়ে নতুন মানুষ আসলে হতে পারছি কিনা, নতুন ব্যবস্থার জন্য সেটা কিন্তু খুব জরুরি, এবং সেটার জন্য জনগণের নিজস্ব একটা রাজনৈতিক শক্তি দরকার। জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি মানে জনগণের স্বার্থের দ্বারা স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার রাজনৈতিক শক্তি, এইটা দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে গড়ে ওঠে, এবং সেই গড়ে ওঠার শক্তিটা আছে, আমরা সেই চেষ্টা করছি এবং আমরা সেই চেষ্টা করে যাবো। সাকিব ভাই, আমরা তো একেবারে শেষ পর্যন্ত হ্যাঁ না বলেন, মানে আপনার কি মনে হয় যে এখন আমরা আবার একটা লড়াই করে সেই শক্তি পরীক্ষা করে আবার আসবো, নাকি এই 1 বছরে কি আপনি মনে হয় যে সাকসেস সেই জায়গাটায় আমরা, মানে যেটা চেয়েছিলাম গত 5ই আগস্টে? না, 1 বছরে অনেক অর্জনও আছে, আবার অনেক কিছু আমরা অর্জন করতে পারিনি। ধন্যবাদ। দুটো জিনিসই আছে, কিন্তু লড়াই সে কারণেই থেমে থাকবে না। লড়াই তো থামিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, লড়াই চালিয়ে যেতে হবে। লড়াইটা আমাদের এখন বিনির্মাণের লড়াই। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আজকে অতিথি ছিলেন জুনায়েদ সাকি। তার সঙ্গে আমরা কথা বলছিলাম জুলাইয়ের অভ্যুত্থানের 1 বছরের প্রত্যাশা কি ছিল, তার সক্রিয়ভাবে ছিলেন এবং প্রাপ্তি কি, সেই বিষয়গুলো আলোচনা, কিছু অসংলগ্নতার বিষয় তার কথায় উঠে এসেছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এর সঙ্গে আপনাদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত 8টায় এই আয়োজন বার্তা কক্ষ, প্রথম আলোর নিয়মিত এই আয়োজনটি আপনারা দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার অন্যান্য সবগুলো প্ল্যাটফর্মে। আজ যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।